আমাদের ধারাবাহিক সংক্ষিপ্ত অনুধ্যানের বিষয় স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ। ঠাকুর নরেন্দ্রনাথের সম্পর্কে বলতেন, নরেনকে আমি আত্মার স্বরূপ মনে করি। আর রাজা মহারাজ সম্বন্ধে বলেছেন আমার মতো, অর্থাৎ ঠাকুরের মতো। যখন মহারাজ গিয়েছিলেন দক্ষিণ ভারতে, তার আগে শশী মহারাজ ভক্তদের বলে রেখেছিলেন যে যিনি আসছেন তাকে আমরা সবাই শ্রীরামকৃষ্ণের পুত্র জ্ঞানে শ্রদ্ধা করি। তাকে দেখলে ঠাকুর কেমন ছিলেন কিছুটা তোমরা আভাস পাবে। স্বামীজিও রাজা মহারাজকে বলতেন গুরুবৎ গুরুপুত্রেষু। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথের সম্পর্কে অনেক প্রশস্তিসূচক কথা বলেছেন, যেমন নরেন সহস্র দলপদ্ম, মাছের মধ্যে রাঙাচক্ষু রুই। কেউ নরেনের প্রশংসা করলে বলতেন যে ইনি ভালো লোক, কারণ ইনি নরেনের সুখ্যাতি করেছেন। আবার সচেতনও ছিলেন নরেনের প্রতি নিজের দুর্বলতা সম্পর্কে। একদিন বলছেন, নরেন বেশি আসে না, সে ভালোই, সে এলে আমি বিহ্বল হই। সত্যি বিহ্বল হয়ে পড়তেন। যেমন দেবদেবীর নাম শোনা মাত্র তিনি অনেক সময় ভাবাবিষ্ট হতেন, তেমনি দূর থেকে নরেন আসছে দেখলে তিনি অনেক সময় ওই ন বলে সমাধিস্থ হয়ে যেতেন। নরেন পর্যন্ত বলতে পারতেন না, তার আগেই সমাধি হয়ে যেত। বাবুরাম মহারাজ যেদিন প্রথম দক্ষিণেশ্বরে রাত্রিবাস করেন, সেদিন তার অভিজ্ঞতা হয়েছিল নরেনের প্রতি ঠাকুরের অদ্ভুত ভালোবাসার প্রকাশ সারা রাত ধরে লক্ষ্য করার। তার সঙ্গে ছিলেন রামদয়াল বাবু বলে এক ভক্ত। তারা শুয়েছিলেন ঠাকুরের ঘরের বাইরের বারান্দায়। সেদিন ঠাকুর সারা রাত ভাবাবিষ্ট অবস্থায় একটু পরপর বাইরে এসে রামদয়াল বাবুকে ঘুম থেকে তুলে বলছেন, ওগো, তুমি একটু নরেনকে খবর দিও তো, সে যেন একবার আসে। কেন সে আসে না? আমার বুকের ভিতর গামছা নিংড়ানোর মতো যন্ত্রণা হচ্ছে তাকে না দেখে, অথচ সে একটুও বোঝে না। সারা রাত ওই ভাব। বাবুরাম মহারাজ অবাক হয়ে ভাবছেন, একটা মানুষ আর একটা মানুষকে এত ভালোবাসতে পারে, আর সেই মানুষটা কেমন নিষ্ঠুর যে এরকম ভালোবাসাটা বুঝতে পারে না। তারপর আর একদিন দক্ষিণেশ্বরে গিয়ে দেখলেন ঠাকুর খুশিতে ডগমগ, কারণ সেদিন নরেন এসেছে। নরেনকে আত্মার স্বরূপ বলে মনে করতেন বলেই ঠাকুর শুধু স্বামীজিকে ভালোই বাসতেন না, সমীহ করতেন, মর্যাদা দিতেন। স্বামী শারদানন্দজি লীলা প্রসঙ্গে উভয়ের সম্পর্কের এই অদ্ভুত বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আমরা ধর্মজগতে দেখি শিষ্য গুরুকে সম্মান করে, মর্যাদা দেয়, কিন্তু গুরু যে শিষ্যকে সম্মান করে ও বিশেষ মর্যাদা দেয় তা আমরা ঠাকুর আর স্বামীজির সম্পর্কের মধ্যে দেখেছি। এর কারণ ঠাকুর সবসময় স্বামীজির স্বরূপ সম্বন্ধে সচেতন ছিলেন। রাজা মহারাজ সম্বন্ধে ঠাকুর বলেছেন তিনি তার মতো। স্বামীজি আপাত দৃষ্টিতে আর একটি ব্যক্তিত্ব, কিন্তু আসলে শ্রীরামকৃষ্ণই। আর রাজা মহারাজ আরেকটি ব্যক্তিত্ব, কিন্তু শ্রীরামকৃষ্ণের অনুরূপ। রাজা মহারাজ সম্বন্ধে ঠাকুর অদ্ভুত অদ্ভুত কথা বলেছেন রাখালের বালক ভাব, ওর দোষ দেখতে নেই, ওর গলা টিপলে দুধ বের হয়। মজার ব্যাপার হলো, স্বামীজি রাজা মহারাজের থেকে মাত্র 9 দিনের বড়, কিন্তু শ্রীরামকৃষ্ণ মনে করেন না যে নরেনের গলা টিপলে দুধ বের হয়। আমরাও ঠাকুরের খাপখোলা তলোয়াল নরেন সম্বন্ধে এই কথাটা ভাবতে পারি না, কিন্তু ঠাকুরের কথা তো ভুল হতে পারে না। রাজা মহারাজের বালক স্বভাব তার আজীবনই ছিল। স্বামীজির দেহত্যাগের বেশ কিছু পরে সংঘ অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দ সম্বন্ধে বাবুরাম মহারাজ একবার মন্তব্য করেছিলেন, আমরা সবাই এই 5 বছর বয়সী বাল গোপালের প্রেমে মুগ্ধ হয়ে আছি। শ্রীরামকৃষ্ণ আবার বলেছেন, রাখালের রাজবুদ্ধি আছে। সাধারণ বুদ্ধিতে বালক ভাব আর রাজবুদ্ধি একই ব্যক্তিত্বের মধ্যে থাকা অসম্ভব বলে মনে হয়, যেন পরস্পর বিরোধী। রাজার মধ্যে বালক ভাব, আবার পরক্ষণেই সেই বালকের মধ্যে রাজার ভাব যদি হয়, সেই রাজা বা বালককে কোনো লোক মানতে পারে কি? কিন্তু রাজা মহারাজের ক্ষেত্রে তার বালক ভাব ও রাজার ভাব দুটোই মনে হতো স্বাভাবিক।
কারণ এই দুটি ভাবের সঙ্গে বস্তুত তার সমগ্র ব্যক্তিত্বের সঙ্গেই সবসময় জন্যে অনুস্যূত ছিল তার ব্রহ্মভাব। তার সম্বন্ধে স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী একটি কবিতায় যথার্থ লিখেছেন, বাহিরে বালক হাস, ভিতরে ব্রহ্ম বিকাশ। ভেতরের ব্রহ্মভাবের জন্যেই বালক ভাব আর রাজার ভাব দুই তার ক্ষেত্রে খুব স্বাভাবিক বলে মনে হতো। এই জন্যে সুদীর্ঘ 22 বছর রামকৃষ্ণ সংঘকে নেতৃত্ব দিয়ে ঠাকুর স্বামীজির ভাবে দৃঢ়ভূমিতে প্রতিষ্ঠা করে যাওয়া তার পক্ষে সম্ভব হয়েছিল। আবার আমরা পরের পর্বে আলোচনা করব। নমস্কার।